হ্যাঁ, আর ভালো আছেন? একটু শুনতে পাচ্ছেন আমাদেরকে? আহ, ভালো। আগের থেকে একটু বড় হয়তো খারাপ, তবে কথা বলতে পারবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার এখন ওই যে হেডফোনটা যোগ হয়েছে, এটা আমার দেখতে খুব ভালো লাগছে স্যার। এবং আপনার আহ, মানে কষ্ট একটু কম হবে আমাদেরকে শুনতে। এখানে আওয়াজটা আর একটু ক্লিয়ার হবে আশা করি। স্যার একটু ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। চমৎকার, আপনাকেও খুব ভালো শুনতে পাচ্ছে স্যার। আপনি এর আগে অনেক কথা বলেছেন, কিছু অস্পষ্ট মনে হচ্ছিল, কিন্তু এখন চমৎকার স্পষ্ট হয়ে গেছে। এটা একটা আলহামদুলিল্লাহ যে একটা ভালো অগ্রগতি হলো আমাদের জন্য। তো স্যার, তাহলে আমরা আজকে চতুর্থ দিনের মতো আপনাকে স্বাগত জানাচ্ছি, শুক্রিয়া জানাচ্ছি যে আপনার সাথে চতুর্থ দিন সাক্ষাৎ করার সুযোগ পেলাম। আহ, আমরা নিয়ত করেছি যে আজকে আপনার সাথে আহ, প্রথমে, আপনি যেহেতু একজন বিজ্ঞানী মানুষ, বিজ্ঞানের দু একটা বিষয় নিয়ে প্রথম কথা বলে আপনার কিছু কথা শুনি, তারপরে আপনার অন্য লেখালেখি বিষয়ে কথা বলবো। প্রথমটি হলো, বিজ্ঞান ও ধর্ম কি একে অপরের বিপরীত? এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? কথা হচ্ছে আহ, ধর্মটাকে আমরা কিভাবে আহ, ব্যাখ্যা করতে চাই তার উপরেও অনেক পরিমাণে নির্ভর করে। ধর্ম আর বিজ্ঞান নিতত্ত্বে কিন্তু এদেরকে পরস্পর বিরোধী বলা হয় না। আহ, কারণ এরা মানব জীবনের একটা ঘটনা। মানুষকে বিচার করতে গেলে ধর্মকে বাদ দিয়ে বিচার করা যায় না। তাই ধর্ম আহ, বিজ্ঞানের আলোচ্য সূচির মধ্যেই আসে। কিন্তু স্যার, এই যে আহ, যেমনটি কিছু কিছু বইতেও আসছে ধর্ম বিষয়ক, মানে ধর্মের সৃষ্টি কি করে হলো, যেটা একটু সেকুলার বিবেচনা থেকে ধর্মের সৃষ্টি মানুষ করেছে, মানুষ কেন কিভাবে ধর্মের সৃষ্টি করেছে, এই কথাগুলোকে আমরা যখন এই ইসলামের কথা প্রেক্ষাপটে ভাবতে চাইছি। এখন কথা হচ্ছে যে এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আমি সেসব আলোচনার মধ্যে যেতে চাই না, কারণ আচ্ছা। আজকে মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে সে বাঁচবে কি বাঁচবে না। হুম, ভয়ঙ্কর একটা যুদ্ধ বেঁধে যেতে পারে। এটা আমাদের, এটা যাতে না বাঁধে সেই চেষ্টাই আমাদের করা উচিত এখনকার। এখন ওই ধর্ম নিয়ে আহ, চিন্তা করাটা বোধহয় আমাদের জন্য খুব উপযোগী বলে বিষয় বলে আমার মনে হচ্ছে না। কারণ সেটা এখন অত বড় সমস্যা আহ, কিছু নয়। ধর্ম আছে আছে, ধর্ম একটা জীবন পদ্ধতি। স্যার, তো এখন দাবি করা হয় ধর্ম মানুষকে আলোকিত করে, আবার বিজ্ঞানও দাবি করে মানুষকে আলোর সন্ধান বিজ্ঞান দেয়। এইটাকে আমরা কি আহ, একইভাবে দেখব? কোন লাইনে আমরা এগোবো? দেখুন, আমার মনে হয় আমাদের কমন সেন্স, সাধারণ জ্ঞান নিয়ে আহ, এগোনো দরকার। আলোকিত করা মানে কি? এখন কথা হচ্ছে আমাকে তো বাঁচতে হবে। আজকে যদি এই পরমাণু বোমার যুগে যদি তেমন একটা বিরাট যুদ্ধ বেঁধে যায়, তাহলে তো মানুষের অস্তিত্বই বিলুপ্ত হয়ে যেতে পারে। সুতরাং না থাকবে ধর্ম, না থাকবে কিছু, মানুষকে বাদ দিয়ে তো আর মানুষের ধর্ম টিকবে না। আমাদের এখন যেটা চেষ্টা হওয়া উচিত, তাতে আহ, যুদ্ধ যাতে না বাঁধে, পারমাণবিক যুদ্ধ যাতে না হয়, সেটা চেষ্টা করা উচিত। কারণ মানুষ না টিকলে মানুষের ধর্ম কি করে টিকবে? হুম। তো স্যার, আহ, ধর্মকে অনেক ক্ষেত্রেই যুক্তির বিরোধী হিসেবে দেখা হয় অথবা দেখানো হয়।
এই বিষয়ে আপনার উপলব্ধি এবং অভিজ্ঞতা এই মিলিয়ে যদি কিছু বলেন। এখন কথা হচ্ছে যুক্তি বলতে কি বোঝাচ্ছে, সেটা আপনাদেরকে আগে ঠিক করতে হবে। এখন যদি ধর্মকে যুক্তির বিরুদ্ধে বলা হয়, তো বলে অনেকে অনেকে, কারণ আগের মতো তো ধর্মের প্রভাব মানুষের উপরে এখন নেই, এটা তো সবাই সবাই বোঝে। কারণ আহ, আপনি যদি ল্যাপল্যান্ডে যান, কেমন ল্যাপল্যান্ডে 6 মাস সূর্য অস্ত যায় না, আপনি সেখানে রোজা কি করে রাখবেন? তো ব্যাপার হচ্ছে যে আহ, এখন তো আমরা যদি ঢাকায় সেই খেয়ে এরোপ্লেনে উঠি, তো দুবাই গিয়ে আমাদের ইফতার করতে হয়, তখন দুবাইতে কিন্তু খটখটে রোদ থাকে। তো এইসব ব্যাপারগুলো তো ঘটছে, এগুলোর কি করে আপনারা ব্যাখ্যা করবেন? স্যার, এই বিষয়ে আমি আরেকটা ধারণা একটু স্পষ্ট হতে চাই। সাধারণভাবে মধ্যযুগীয় বর্বরতার সাথে ধর্মের একটা সম্পর্কের কথা বলা হয়, মধ্যযুগীয় বর্বরতা। এটার সাথে খ্রিস্ট ধর্ম এবং ইসলাম, এই দুই ধর্মের প্রেক্ষাপটে মধ্যযুগীয় বর্বরতাকে আমরা কিভাবে ব্যাখ্যা? এই মধ্যযুগের ধারণাটা তো ইউরোপীয় মধ্যযুগের ধারণা, এটা তো আমাদের মধ্যযুগের ধারণা না। সুতরাং এই ধারণাটাকে আমরা টেনে আনবো কেন? ইউরোপের মধ্যযুগে কি বর্বরতা হয়েছিল, একটু সংক্ষেপে কি ধারণা দেবেন স্যার? কেন বর্বরতা বলছে? দেখেন, ওরা তো মেয়ে ছেলেকে ডাইনি বলে পুড়িয়ে মেরেছে মধ্যযুগে। ইয়ে মধ্যযুগে শেক্সপিয়ারের নাটকেও ডাইনি আছে। তো আমরা তো কোনোদিন ডাইনি বলে কাউকে পুড়িয়ে মারিনি। তার অর্থ হচ্ছে ইসলামের প্রেক্ষাপটে যে এটা সময়ের হিসাবে মধ্যযুগ, সেখানে ইসলাম বরং আলোকিত যুগ। খ্রিস্ট ধর্মের মতো যুক্তি অথবা মানুষের অকল্যাণে সেটা ব্যবহৃত হয়নি। না, মানুষকে আমরা তো কখনো ওভাবে কোনোদিন কোনো মেয়ে ছেলেকে ডাইনি বলে পুড়িয়ে মারার কথা ভাবতে পারিনি। বলবেন হ্যাঁ, আমার অবশ্য আমি ধর্মতত্ত্বের লোক তো না। আমি আমাকে ধর্মের প্রশ্ন করাটা মানে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলা, কিন্তু আমি যতদূর জানি ইসলামে কোনোদিন ডাইনি বলে কোনো মেয়েকে পুড়িয়ে মারা হয়নি। এই পরিভাষায় ইসলাম তৈরি করেনি, মুসলিমরাও তৈরি করেনি। এরকম এরকম কোনো ব্যাপার ঘটেছে বলে আমি মনে করি না। কারণ ইসলামের ইতিহাস যতটুকু পড়েছি তাতে আমি ওরকম দেখিনি। এমনকি কৃতদাসীদের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করতে বলা হয়েছে। কৃতদাসীদের গণিকা গণিকা করতে মানা করা হয়েছে। হ্যাঁ, এবং ইসলামী মেয়েদেরকে আহ, মাটিতে পুঁতে মেরে ফেলতে মানা করেছে। সুতরাং ইসলাম মেয়েদের স্বার্থ দেখেনি, এই কথা বলা বোধ হয়, কারণ কোরআন শরীফেই বলা হয়েছে যে মেয়েদের মাটিতে পুঁতে মেরে ফেলা যাবে না। আমার ধারণা তো মেয়েদের বাঁচাবার চেষ্টাই করা হয়েছে ইসলামে। চমৎকার স্যার। তো আহ, বিজ্ঞানের কি কি সীমাবদ্ধতা আপনি এ পর্যন্ত আপনার জীবনের অভিজ্ঞতায় খেয়াল করেছেন? হ্যাঁ, বিজ্ঞানের বিজ্ঞানের কি কি সীমাবদ্ধতা, শর্টকামিংস বিজ্ঞানের অফ কি? সায়েন্স, শর্টকামিংস অফ হ্যাঁ, সায়েন্স, বিজ্ঞানের সীমাবদ্ধতা, শর্টকামিংস অফ সায়েন্স, শর্টকামিংস অফ দেখেন, সায়েন্স। বিজ্ঞানের সীমাবদ্ধতা মানুষের সীমাবদ্ধতা। কেউ বলতে পারে না 8,000 মাইল ব্যাসের এই পৃথিবীতে প্রাণের আবির্ভাব কেন ঘটেছে। বিজ্ঞানে একটা আননোয়েবল বলেও কথা আছে, যে সবকিছু যে মানুষ জানবে বা জানতে পারা সম্ভব, এটাও কিন্তু বিজ্ঞান বলে না। আননোয়েবল বলেও একটা কথাকে বিজ্ঞান আহ, কিছুটা স্বীকার করেন, স্বীকৃতি স্বীকার দেয়। করেন। হুম। আহ,
এমনি অন্যান্য ডিসিপ্লিনের বিষয়ে কথাটা আছে, যেমন আমাদের গণযোগাযোগ, আমাদের সমাজ বিজ্ঞান, এই ডিসিপ্লিনগুলোর পাশাপাশি বিজ্ঞানের লোকেরা বেশি সংখ্যায় নাস্তিক হয় এমনটি মনে করা হয় বা কেউ কেউ দাবি করতে চায়। এটা কতটা ঠিক স্যার? বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞানীরা কম আস্তিক হয়, বেশি পরিমাণে নাস্তিক হয়, এটা কি ঠিক? হতে পারে। নাস্তিক তো লোকে এককালে নাস্তিকরা বিলাতের ইলেকশনে দাঁড়াতে পারতেন না, কিন্তু এখন তো পারেন পারেন। নাস্তিকদের এখন আগের মতো তো ঘৃণা করা হয় না কোনো সমাজেই। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিজ্ঞানীদের নাস্তিকতা বা নাস্তিক্যমুখী জীবন চিন্তাকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে বৈজ্ঞানিক কি আছে এ পর্যন্ত? একজন বৈজ্ঞানিকের নাম করেন তো, যিনি নাম করা বৈজ্ঞানিক। না, আপনি যদি আমাকে একজন নাম করা বৈজ্ঞানিক ভাবেন তাহলে আলাদা কথা, কিন্তু বাংলাদেশে কি এই পর্যন্ত সালাম সাহেবের মতো কোনো বৈজ্ঞানিক জন্মেছে? পাকিস্তানে সালাম সাহেব হয়তো কাদিয়ানি, আপনারা কাদিয়ানিদের নাও মানতে পারেন মুসলমান বলে, সেটা আলাদা কথা, সেই তর্কের মধ্যে আমি যাব না। তবু সালাম সাহেবের মতো একজন বৈজ্ঞানিক পাকিস্তান তার নাগরিক হিসেবে দাবি করতে পারে। আপনাদের দেশে কি ওইরকম কোন বৈজ্ঞানিক এ পর্যন্ত জন্মেছে? স্যার শাহজালাল ইউনিভার্সিটির আপনি কুদরতে খোদার নাম করতে পারেন, কিন্তু তিনি এমন কিছু বিরাট বৈজ্ঞানিক ছিলেন বলে তো আমার মনে হয় না। তবে হ্যাঁ, তিনি বিজ্ঞান চর্চা কিছু করেছেন, করেননি এমন নয়। তবে আমাদের দেশে মুসলমানদের মধ্যে সত্যেন বসুর মতো বৈজ্ঞানিক বা মেঘনাথ স্যারের মতো বৈজ্ঞানিক বা জগদীশ চন্দ্র বসুর মতো বৈজ্ঞানিক কেউ জন্মেছেন এরকম আমার জানা নাই। আসলে তো জন্মানেনি। স্যার আমাদের বাংলাদেশে আপনার যেই লেভেলের বৈজ্ঞানিকের কথা বলছেন তারা তো জন্মায়নি, এটা সত্য, কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশে অনেকেই নিজেদেরকে অনেক বড় ধরনের বৈজ্ঞানিক মনে করে। তার মধ্যে শাহজালাল ইউনিভার্সিটির একজন শিক্ষক জাফর ইকবাল নাম আছে। তো উনারা মানুষদেরকে বিজ্ঞান শিখায় এবং বিজ্ঞানের সাথে সাথে আবার উনাদের আইডিওলজিও প্রকাশ করে। এক্ষেত্রে আসলে বিজ্ঞান আর হচ্ছে আইডিওলজি, বিজ্ঞানবাদ, এই জায়গাটাকে কিভাবে দেখেন স্যার? দেখেন, তিনি যার নাম করলেন তিনি 15 বছর আমেরিকায় ছিলেন। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে উনি যা শিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে শিখেছেন। তো আমি তো পুরোদিন 15 বছর বিদেশে থাকিনি, আমার বিদেশে থাকতে ভালোও লাগেনি। আমি আবার দেশেই মানুষ হয়েছে। এখন ওদের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, সেটা ওরা আসলে দেশের জন্য কি করেছেন আমি আমি তো জানি না, বলতে পারবো না। ওরা এমনকি কিছু বের করেছেন যাতে দেশের লোকের খেয়ে পড়ে বাঁচার কোনো সহায়তা হয়েছে, অথবা রোগ ব্যারাম কমেছে। আমি তো মনে হয় না, কিন্তু ওরা তো সবাই আমেরিকান আমেরিকান ট্রেন্ড। স্যার, আপনি নিজে যেহেতু একজন জীববিজ্ঞানী, এই বিষয়টাই আমরা একটু মনোযোগ দিতে চাই যে জীববিজ্ঞানীদের সাথে চার্লস ডারউইনের মতবাদের কোনো বাড়তি সম্পর্ক অথবা মনোযোগ আলাদা তৈরি হয় কিনা, অথবা কেন হয় যদি হয়? দেখুন, আমেরিকায় একটা মতবাদ আছে যাকে বলা হয় ফান্ডামেন্টালিজম। এই ফান্ডামেন্টালিজম কিন্তু ডারউইনবাদের বিরুদ্ধে। হ্যাঁ, কিন্তু ইসলামের ইতিহাসে দেখা যায় ডারউইনের বহু আগে মাসকাভি কিন্তু বিবর্তনবাদের কথা বলেছেন। ডারউইনি যে প্রথম বিবর্তনবাদের কথা বলেছেন এটা কিন্তু ঠিক নয়। মাসকাভি
অনেক আগে বলেছেন বিবর্তনবাদের কথা। তাহলে জীববিজ্ঞানী মাত্রই মিস্টার ডারউইনের অনুরক্ত ভক্ত, এটা বলা না ঠিক নয়। না না, লামার্কেরও ভক্ত বহুজন আছেন। সবাই যে ডারউইনের সবকিছু মেনে নিয়েছেন এরকম কথা তো বলা যায় না। ডারউইনবাদ হলো একটা মতবাদ। বিজ্ঞানের দুটা জিনিস পার্থক্য করা হয়, একটা হচ্ছে ঘটনা আর একটা হচ্ছে মতবাদ। তো ডারউইনবাদ যখন বলেন তখন একটা মতবাদকে বোঝায়, একটা ঘটনাকে বোঝায় না। স্যার, মানব সৃষ্টি সম্পর্কে কোরআন এবং বিজ্ঞানের ধারণাগত কি কোনো পার্থক্য আপনি দেখেন? মানব সৃষ্টি সম্পর্কে কোরআন এবং বিজ্ঞানের ধারণা। দেখেন, কোরআনে বলা হয়েছে যে সূর্যরশ্মি পড়ে কাদা মাটির মধ্যে জীবনের জন্ম হয়েছে। এটার সাথে কিন্তু বিজ্ঞানের খুব একটা সংঘাত আছে বলে আমার তো মনে হয় না। আদম মাটি থেকে তৈরি হয়েছে। কিন্তু খোদ ব্যক্তি আদম, আমরা যদি বলি আদম আলাইহিস সালাম, ব্যক্তি আদমের সৃষ্টি তো আমাদের কোরআনে বর্ণিত বিজ্ঞানের আলোকে হয়নি, অথবা বিজ্ঞান সেটাকে ব্যাখ্যা করতে পারছে না, সেটাকে কি বলবো? কোরআন শরীফে আমি তো অত পড়িনি, তবে যতটুকু পড়েছি তাতে দেখেছি কোরআন শরীফে বলা হয়েছে যে কাদামাটি থেকে সৃষ্টি। এখন এর মানে কি বুঝতে হবে সেটা আপনারাই ব্যাখ্যা দিবেন, আমি দিতে পারবো না, কারণ আমি ধর্মতত্ত্ব নিয়ে আমি এতটা জ্ঞাত নই। আমার পক্ষে এটা করাটা অনধিকার চর্চা হবে। স্যার ধন্যবাদ। তবে কোরআন শরীফে সূর্যের আলো পড়ে কাদামাটির মধ্যে প্রাণের সৃষ্টির কথা বলা হয়েছে। এইটুকু আমি যতটুকু পড়েছি তার থেকে তাই বুঝেছি। আর স্যার, আপনি জীববিজ্ঞানী হবার কারণে আরেকটা বর্তমান সময়ে কিছুটা সমস্যা অথবা বিভ্রান্তি তৈরি করছে একটা প্রসঙ্গ, সেটাকে আপনার সামনে আনতে চাই। সেটা হলো হোমোসেক্সুয়ালিটি। এইটা মানব জীবনের জন্য স্বাভাবিক বা ন্যাচারাল বলার সুযোগ আছে, এটা মেল হোক ফিমেল হোক? না, আমি এটা খুব ন্যাচারাল মনে করি না। কিন্তু এটা কি অধিকার হওয়া উচিত? সেটা অধিকার হবার ব্যাপারটাও আমি এই আলোচনার মধ্যে যাব না, কারণ এটা আমার কাছে খুব অরুচিকর মনে হয়। ঠিক আছে স্যার, তাহলে আমরা ওই প্রসঙ্গগুলো সব বিষয়ে অভিমত করে আমি, মানুষ কি সব বিষয়ে মতামত থাকতে পারে? আমার সব বিষয়ে মতামত নাই। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আমরা এই বিজ্ঞান সংশ্লিষ্ট আলোচনা থেকে এবার একটু আপনার সৃষ্টি, আপনার দু একটি গ্রন্থের আপনার যে দৃষ্টিভঙ্গি বিবেচনা উপস্থাপিত হয়েছে সেই বিষয়ে একটু কথা আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার 52 থেকে 71 নামের যে গ্রন্থটি, সেখানে আছে সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। আপনি তাদের এই দাবি সত্য বলে মানেন না, এক্ষেত্রে আপনার যুক্তি কি? দেখেন, এই বিষয়ে ভাষাতাত্ত্বিক শহীদুল্লাহ সাহেব যথেষ্ট আলোচনা করেছেন। আপনারা যদি তার লেখা পড়েন তাহলে দেখতে পাবেন যে সংস্কৃত থেকে বাংলা ভাষার উদ্ভব হয়নি। হ্যাঁ, একটা জিনিস আমি এখানে আপনাদের মনে করিয়ে দিতে চাই, তা হলো ফার্সি ভাষা ও কিন্তু আসলে হলো একটা আর্য ভাষা। হ্যাঁ, তো ইসলামে যে সব আর্য ভাষার বিরুদ্ধে বলা হয় তাও কিন্তু না। তবে বাংলা ভাষা যে হয়নি তার একটা প্রমাণ আমি দিচ্ছি, যে
সংস্কৃত ভাষায় ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না। হ্যাঁ, যেমন হিন্দিতে আমরা বলছি আকাশ নীল হায়, এখানে একটা ক্রিয়াপদ লাগছে, কিন্তু বাংলা ভাষায় আমরা বলতে পারি আকাশ নীল, এখানে কোনো ক্রিয়াপদ লাগছে না। তো বাংলা ভাষায় ক্রিয়াপদ ছাড়াও বাক্য হয়, যেটা আর্য ভাষার রীতি না। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর্য ভাষার রীতি হচ্ছে সেখানে ক্রিয়াপদ থাকতে হয়, বাংলায় থাকতে হয়। ক্রিয়াপদ ছাড়াও বাক্য হয়, এটা হচ্ছে স্যারের রীতি। আর আরবিতেও কিন্তু হয়, আরবিতেও কিন্তু ক্রিয়াপদ ছাড়া বাক্য হয়। আচ্ছা স্যার, আপনি এক জায়গায় লিখেছেন কোট, জিন্না সাহেব যখন বলেন যে উর্দুকেই করতে হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন তিনি তা বলেছিলেন পুরাতন ঐতিহ্যকে অনুসরণ করে, আনকোট। কোন পুরাতন ঐতিহ্যকে অনুসরণ করে তিনি এই কথা বলেছিলেন স্যার? এই উর্দু ভাষাটা প্রাধান্য পেয়েছিল ইংরেজ শাসন আমলে। রোমান উর্দু চালু হয়েছিল সেনাবাহিনীতে, যারা বিলাত থেকে এদেশে আইসিএস হয়ে আসতেন সাহেবরা, তাদেরকেও শিখতে হতো রোমান উর্দু। রোমান উর্দু মানে ছিল রোমান অক্ষরে লেখা উর্দু ভাষা। তো এই যে উর্দুটা প্রাধান্য পেয়েছিল, এটা কিন্তু ব্রিটিশ শাসন আমলে পেয়েছিল। এটা কিন্তু ঠিক মুসলমান শাসন আমলে যে পেয়েছিল তা কিন্তু না। এবং উর্দুটা প্রাধান্য প্রথমে পেয়েছিল দক্ষিণ ভারতে, উত্তর ভারতে নয়। তো এটাই ভাষার ইতিহাস, আমি অত তো জানি না। আমি ভাষার ইতিহাসের মধ্যে এটা যারা জানেন, ভাষা নিয়ে যারা গবেষণা করেন জানেন, তাদেরকে করলে পরে আপনারা জানতে পারবেন। আমি বাংলা ভাষায় লিখি, বাংলাটা মাতৃভাষা হিসেবে পেয়েছি, এবং এতে প্রায় ৪,৫০০-এর উপরে আছে আরবি ফার্সি শব্দ। এটা এখানে আমি ঠিক ধর্ম কেটে জানার, ভাষার কাজ ভাব প্রকাশ করা। হ্যাঁ, ভাষার কাজ হলো চিন্তা স্বাধীনতা, চিন্তাকে সুগম করা। সুতরাং আমি জন্মেছিলাম বাংলা ভাষার মধ্যে, বাংলা আমার মাতৃভাষা, এইটুকু বলতে পারি। এটা নিয়ে আমি অন্যভাবে তর্ক করতে চাই না কারোর সাথে, কারণ এটা আমি জন্মগত সূত্রে পেয়েছি। ধন্যবাদ স্যার। তা আপনি আরেক জায়গায় লিখেছেন কোট, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, আনকোট। এই গানটা ঐতিহাসিক ভিত্তি নেই, এই বিষয়ে একটু বলবেন? এইটার ঐতিহাসিক ভিত্তি কি হবে? বাংলা ভাষা আন্দোলন হয়েছিল যে বাংলাকে সাবেক পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করবার জন্য। এটা তো মুখের ভাষা কেড়ে নেবার কোনো ব্যাপার ছিল না। জিন্না সাহেব তো বলেননি যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারবো না, এই কথা তো বলেননি। সুতরাং মুখের ভাষা কায়রায় নিতে চাই, এই প্রশ্নটা উঠছে কেন? জিন্না সাহেব নিজেও তো উর্দু বলতে পারতেন না, তিনি এখানে এসে ইংরেজি ভাষায় বক্তৃতা দিয়েছিলেন যে উর্দু রাষ্ট্রভাষা হওয়া উচিত। তিনি তো উর্দুতে বক্তৃতা দেননি যে উর্দু রাষ্ট্রভাষা হওয়া উচিত, কারণ তার থেকে জিন্না সাহেবের মাতৃভাষা ছিল গুজরাটি। গান্ধীর যেমন মাতৃভাষা ছিল গুজরাটি, জিন্না সাহেব জীবনে প্রথম প্রবন্ধ লিখেছেন গুজরাটি ভাষায়। স্যার, আপনি লিখেছেন ভাষা আন্দোলনের একটা অর্থনৈতিক দিক ছিল, তা ছিল চাকরি সংক্রান্ত, আর এই চাকরি হলো পাকিস্তানের সরকারি চাকরি, আনকোট। ভাষা আন্দোলন এবং বর্তমানে তরুণদের কোটা বিরোধী আন্দোলনের এই যে আন্দোলন হয়ে গেল, এর মধ্যে আপনি কি কোনো যোগসূত্র দেখতে পান?
ব্যাপারটা বলেন বাংলাদেশে আমাকে। বছর 2-3 আগে একটি কোটা বিরোধী আন্দোলন হলো। তো এই কোটা বিরোধী আন্দোলন যে যুবকরা করলো, এটার সাথে ভাষা আন্দোলনের ওই যে ধারাবাহিকতা, এটার কোনো সংযোগ আপনি কি দেখতে পান? কারণ ভাষা আন্দোলনের সূত্রটা ছিল চাকরির অধিকার পাওয়া বা চাকরির সুযোগটাকে অবারিত করা, তাই কি স্যার? চাকরিতে না, যদি সিএসপি পরীক্ষায় যদি পরীক্ষা দিতে হতো বাংলা ভাষী ছাত্রদের, তাহলে তাদেরকে পাঞ্জাবি ছাত্রদের সঙ্গে যথেষ্ট প্রতিযোগিতা করতে হতো। পাঞ্জাবিরা যেভাবে উর্দু ভাষার চর্চা করেছে, বাঙালিরা তো সেভাবে করেনি, কারণ পাঞ্জাবিরা বেশিরভাগ সেনাবাহিনীতে গেছে এবং সেনাবাহিনীতেও তারা রোমান উর্দু শিখেছে। বাংলাদেশে দ্বিতীয় মহাযুদ্ধের সময় 60,000 বাংলাদেশের মুসলমান সেনাবাহিনীতে যোগ দিয়েছিল, কিন্তু তারা ছিল মাটি কাটার সৈন্য, ঠিক যুদ্ধ করার সৈন্য তারা ছিল না। এখন সেটা তো বুঝতে হবে। আমাদের বাংলাদেশে যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন করেছে আমাদের তরুণেরা, সেই আন্দোলনের সাথে ভাষা আন্দোলনের কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়? আমি এটা বলতে পারছি না, কারণ আমি ঠিক এটা এটা অনুসরণ করেন নাই? না, অনুসরণ ঠিক আছে, ভাবিনি। ঠিক আছে। স্যার, আপনি লিখেছেন বাংলা ভাষা আন্দোলনে ইসলামপন্থী তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটা কিরকম? যেমন তামাদ্দুন মজলিস বলে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল মুসলমান ছাত্রদের মধ্যে, তারাই বাংলা ভাষা আন্দোলন প্রথম আরম্ভ করে। তামাদ্দুন মজলিস, এদের ইতিহাস আমি খুব ভালো জানি না, বলতে পারবো না, কিন্তু তামাদ্দুন মজলিস প্রথম বাংলা ভাষা আন্দোলন শুরু করেছিলেন। স্যার, এই তামাদ্দুন অন্যরা কিন্তু মজলিসের করেন। কোন সদস্যের সাথে কি আপনার কখনো পরিচয় ছিল, জানাশোনা ছিল? না, 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 ওদের সাথে নাই, তবে ওরা আমাকে একটা পুরস্কার কিছুদিন আগে দিয়েছিল, এইটুকু জানি। কিন্তু ওদের সাথে আমি আমি কোনো ভাষা আন্দোলন করিনি, আমি মুক্তিযুদ্ধ করিনি, আমি কোনো আন্দোলনের সাথে আমি যুক্ত ছিলাম না, কিন্তু আমি খুব নিরিবিলি থাকা মানুষ। স্যার, ধন্যবাদ। আপনি লিখেছেন ইসলামপন্থীরাই সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলে, এই কথাটার ব্যাখ্যা কি? তামাদ্দুন মজলিস একটা ইসলামপন্থী ছাত্রদল ছিল। তারা প্রথম এই আন্দোলন শুরু করেছিল। তাদের যে এখন কিছুদিন আগে যেটা মেডিকেল কলেজ ছিল, তার ঠিক পেছন দিকে এদের অফিসটা ছিল। আমি অবশ্য ওদের অফিসে কোনোদিন যাইনি। তো এরা প্রথম আন্দোলনটা শুরু করে, এই জন্যে আমি ও কথাটা লিখেছি। স্যার, প্রফেসর এনামুল হক এবং প্রফেসর আব্দুল হাই ভাষা আন্দোলনের পটভূমি তৈরিতে তাদের কি কোনো ভূমিকা ছিল? প্রফেসর এনামুল হক, প্রফেসর আব্দুল হাই। আব্দুল হাই রাজশাহী কলেজে যখন ছিলেন, আমি তখন রাজশাহী কলেজের ছাত্র। হাই সাহেব এই আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং এনামুল হক সাহেবও এই আন্দোলনে অংশ নিয়েছিলেন, এইটুকু আমি বলতে পারি। তাহলে এটা রাজশাহী ভিত্তিক, ঢাকা ভিত্তিক নয়? না, ঢাকা ভিত্তিকও, তবে ব্যাপার হচ্ছে ঢাকার পরেই রাজশাহী কলেজ ছিল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে। এটা তো বোঝার দরকার, কারণ সমস্ত বাংলাদেশের মধ্যেই রাজশাহী কলেজের একটা নাম ছিল, আগাগোড়াই নাম ছিল। আচ্ছা স্যার, ভাষা আন্দোলনের সময় আপনার এক বন্ধু আপনাকে বলেছিলেন বাংলা হলো হিন্দুদের ভাষা। আপনার বন্ধুর মতো এবং কেউ কেউ তখন কি বাংলার চেয়ে উর্দুকে বেশি ভালোবাসতেন? হ্যাঁ,
শাহরিয়ার কি বলতে আপনি শাহরিয়ার ডাক্তার তো শুনবে না উনি। আমরা বোধহয় একটু নেটওয়ার্কের সমস্যা করেছি। হ্যাঁ স্যার কি শুনতে পাচ্ছেন? আমরা একটু নেটওয়ার্কের সমস্যা করেছিলাম মনে হয়। আচ্ছা, না শোনেন, আমার একটা প্রশ্ন, যে আপনারা আসলে কি চাচ্ছেন? আপনারা আসলে কোন দল? আমি একটু সেটাই বুঝতে পারছি না। আজকে এতদিন পরে এইসব প্রশ্ন উঠাচ্ছেন কেন? যখন করোনায় সারা দেশ জর্জরিত, যখন যখন উইঘুর মেয়েদেরকে ধরে ধরে বন্ধা করছে চীন, তখন আপনারা এইসব নিয়ে কেন এত বেশি ব্যস্ত হচ্ছেন? আপনারা কি দেখছেন না উইঘুর মেয়েদের উপর কি নির্যাতন চালাচ্ছে হান চীনারা? সেসব নিয়ে আপনাদের মনে কি এতটুকু প্রতিক্রিয়া যাচ্ছে না? কি আশ্চর্য! হ্যাঁ স্যার, আপনাকে বিরক্ত করার জন্য না, আপনার এমন কিছু কথা আছে যেগুলোকে আমরা মূল্যবান মনে করি, আমরা এটার সাথে হয়তো আরো দুই এক লাইন এই সময় যোগ করার ধারাবাহিক প্রশ্নগুলো স্যার, আমরা ধারাবাহিক প্রশ্নগুলো নিয়ে আসতে চাচ্ছিলাম, যে ইতিহাসের পরবর্তীতে এরপর বর্তমান সময় পর্যন্ত। তো এরপরে এই বর্তমান সময়ে কি ধরনের সমস্যা হচ্ছে সেগুলো ইতিহাস থেকে দেখে এরপরে বর্তমানে আসতে চাচ্ছিলাম স্যার। এই জন্য আমরা অতীত থেকে কিছু প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছিলাম স্যার। অতীত এখন বাদ দেন, কারণ পাকিস্তান এখন দারুণ সমস্যা, হয়তো সেখানে আবার সামরিক অভ্যুত্থান হতে যাচ্ছে জানি না, কারণ পাকিস্তান এইভাবে চীনের সঙ্গে থাকবে না, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গেই থাকবে। তো ব্যাপার হচ্ছে যে আপনারা চেচেনদের নিয়ে কোনোদিন কথা বলেননি আমার সাথে, অথচ চেচেনদের উপর কি ভয়াবহ অত্যাচার করছে রাশিয়া। আপনারা কি তাদের সম্পর্কে কোনোদিন কোনো কিছু আমাকে বলেছেন? চেচেনদের অবস্থা কি অবস্থা? এবং আমরা প্রায় ভুলেই গেছি। চেচেনরা তো মুসলমান, তাদের সম্পর্কে তো আপনারা কোনোদিন আমাকে একটা কথা বলেননি। কিন্তু আপনি লিখেছেন স্যার। হ্যাঁ, আপনি লিখেছেন। চেচেনদের সম্পর্কেও আমি বলেছি, কিন্তু আপনারা আমাকে কোনো কথা বলেননি। আপনারা যে তুরস্ক করছেন, সেই তুরস্কই বা কত কথা বলেছে চেচেনদের সম্পর্কে? সরি স্যার, অ্যাকচুয়ালি চেচেন সম্পর্কে আপনি বলেছেন, আমরাও বলেছি, কিন্তু আপনার সাথে আমরা প্রশ্ন করছি আপনার সম্পর্কে, আপনার চিন্তা সম্পর্কে জানার জন্য, এবং চেচেনও আমরা কথা বলবো, অসুবিধা নেই। জি বলুন, আমি ঠিক বুঝতে পারিনি, ধরতে পারিনি, শুনতে পারিনি। এটা যাবে একটু রিপিট করেন। আমি বলছি আপনি যে প্রসঙ্গ, হ্যাঁ আমি বলছি আপনি যে প্রসঙ্গ তুলেছেন চেচেন সম্পর্কে, এটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, এবং চেচেন সম্পর্কে আপনি লিখেছেন, আমরাও লিখেছি, কথা বলেছি পত্রপত্রিকায়, কিন্তু আমরা অতীতের কিছু জিনিস সম্পর্কে আপনার কাছ থেকে আরো কিছু কথা শুনতে চাই, আর বর্তমান সম্পর্কে আমাদের জিজ্ঞাসা আছে, আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি এমন একটা কি লোক যে আমার কথা না শুনবে আপনারা নীতি তৈরি করতে পারবেন না? আমার কথা শুনে কি আপনাদের নীতি তৈরি হবে? আমি হলাম একটা উদ্ভিদ বিজ্ঞানের লোক, হ্যাঁ, আমার কথা শুনে কি আপনারা নীতি তৈরি করবেন, না আপনাদের নিজস্ব চিন্তা অনুসারে করবেন? সেটা আপনাদের ঠিক করতে হবে। আমি কোনো রাজনৈতিক দলের সাথে নেই, দেশ চালাই না, সুতরাং নীতি নির্ধারণ আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে আমি সাংবাদিকতা করি, আমি সবার কথা তুলে ধরি, আপনার কথাটা জাতির জন্য, দেশের জন্য মূল্যবান মনে করছি, এই জন্য আপনাকে কষ্ট দিচ্ছি। ব্যাপার হচ্ছে যে আপনি তো থাকেন বিলাতে, হ্যাঁ, বিলাত এখন গোটা হংকং এর লোককে নিয়ে যেতে যাচ্ছে বিলাতে। এখন বিলাতের সমস্যা সম্পর্কে আপনি কি কিছুই ভাবেন না? কারণ আপনি অবশ্য কোথাকার নাগরিক আমি জানি না, বাংলাদেশের না বিলাতের নাগরিক, কিন্তু বিলাত যেভাবে চিন্তা করছে তার সাথে কি আপনার কোনো যোগাযোগ নাই? বিলাতের ব্যাপারে যোগাযোগ আছে, বিলাতের রাজনীতি যদি আপনি কথা বলতে চান আমি বলতে পারবো, জিজ্ঞাসা করতে পারবো আপনাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার কাজ হচ্ছে প্রশ্ন করা, এই জন্য আপনাকে প্রশ্ন করছি। আমি বিলাত সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে পারি, কোনো অসুবিধা নেই।
স্যার, ব্যাপার হচ্ছে প্রফেসর যে ফরিদ আহমদ রেজা আপনাকে বললেন যে উনি সাংবাদিক হিসেবে জানতে চান, প্রশ্ন করতে চান, যারা প্রশ্ন শোনার এবং জবাব দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি তাদেরকে তিনি প্রশ্ন করেন। আমরাও এই সাথে আছি এবং আপনাকে উপযুক্ত ব্যক্তি হিসেবেই প্রশ্ন করা হচ্ছে, না, সুতরাং আপনি কোনোভাবেই এটা ঠিক হচ্ছে না। আমি উপযুক্ত ব্যক্তি হলাম কি করে? আমি কি করেছি? আমি না দেশের জন্য কিছু করেছি, না দশের জন্য কিছু করেছি। করেছেন স্যার, এটা আমরা মনে করি দেশের জন্য করেছেন, দশের জন্য করেই আপনি আপনার সময় এবং যৌবন এবং জীবনকে কাটিয়েছেন। না, এটা বোধহয় ঠিক না। কারণ আমি যেটা করতে চেয়েছিলাম যে দেশের উদ্ভিদের রোগ ব্যারাম কিছু কমাতে, আমি কিন্তু তা পারিনি। এটা আহ, আহ, ঠিক নয়। আমি দেশের জন্য খুব একটা কিছু করতে পেরেছি, এটাও ঠিক নয়। আমি স্যার, পাকিস্তান আপনি একাডেমিক ক্ষেত্রে যা যা সৃষ্টি করেছেন, আপনি উদ্ভিদ বিজ্ঞানী কিন্তু আপনি নৃবিজ্ঞানের জন্য টেক্সট তৈরি করেছেন, আপনি উদ্ভিদ বিজ্ঞানী কিন্তু ভাষা আন্দোলন সহ আরো নানা বিষয়ে এমন সব তথ্য আমাদেরকে জানিয়েছেন যেগুলো আমরা সাধারণভাবে জানা হয়নি, জানতে পারিনি। সুতরাং সেগুলো আমাদের বিবেচনায় আছে। আপনারা চেষ্টা করেননি তাই জানেননি। হ্যাঁ, হ্যাঁ, আপনারা আপনি সেটা অর্জন করেছেন, রাইট। ঠিক আছে স্যার। ব্যাপার হচ্ছে যে আপনি তো প্রফেসর ছিলেন, হ্যাঁ, না আপনার তো চেষ্টা করা উচিত ছিল নিজস্ব ভাবেই। না, ঠিক আছে স্যার। ইনফ্যাক্ট আমি যদি আমার কথা বলি, আপনি আমার বাবার চেয়ে বেশি বয়সী মানুষ, আপনি বেঁচে আছেন, আমার বাবা 2003 সালে চলে গেছে। তো এটা আমার জন্য খুবই আনন্দের বিষয় যে আপনাকে পাচ্ছি, আপনি আছেন, আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি স্যার। স্যার, আমি তারেক ফজল। হ্যাঁ, তো স্যার আপনি যদি অনুমতি দেন আমরা আর কয়েক মিনিট একটু আপনার মাওলানা ভাসানী এবং তার রাজনীতি বিষয়ে কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, আপনি যদি বিরক্ত না হন অনুমতি দেন। না, বিরক্ত হবে না। হ্যাঁ স্যার, ধন্যবাদ। আপনি লিখেছেন সেকুলারিজম কথাটা এসেছে ভারত থেকে, 1971-এর আগে তা ছিল না, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, আগে আমরা সেকুলারিজম, ইসলাম তো বলেছে ধর্মের নামে কোনো জবরদস্তি নাই। ইসলাম তো নিজেই একটা সেকুলার ধর্ম। ইসলামে তো বলা হয়েছে লা একরা ফিরির দিন, ধর্মের নামে কোনো জবরদস্তি নাই। তো ইসলাম তো একটা সেকুলার ধর্ম। ইসলাম তো লোকের উপর ধর্মের নামে জবরদস্তি করতে পারেনি। তাহলে বিষয়টা হচ্ছে মতবাদ হিসেবে আলাদাভাবে সেকুলারিজমের কথা বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে উচ্চারিত হয়েছে, এটা আপনি দাবি করতে চাইছেন? না না না, সেকুলারিজম কথাটা উঠিয়েছিল কংগ্রেস একটা বিশেষ পর্যায়ে। সেকুলারিজম কথাটা আমাদের দেশে আমদানি হয়েছে ইউরোপ থেকে। এটা এটা আমাদের দেশের শব্দ নয়। আমরা কখনো ওই ওই শব্দটা আগে তো সেকুলারিজম ব্যাপার ছিল না, কিন্তু ইসলামে আগাগোড়াই বলা হচ্ছে ধর্মের নামে কোনো জবরদস্তি নাই। যেটা মানে আলাদাভাবে সেকুলারিজম নামে কোনো মতবাদ চাপিয়ে দেওয়ার বা উপস্থাপন করার প্রয়োজনই মনে করে না ইসলাম, এটি করা হয়নি ইসলামে। তাহলে তো সারা ভারতে এখন মুসলমানই থাকতো, হিন্দু তো থাকতোই না। হ্যাঁ স্যার, আমাদের একটু ডিস্টার্ব করছে বোধহয় নেটওয়ার্ক। স্যার, আমরা একটু অন্য প্রশ্নে যদি যাই, মাওলানা ভাসানী সম্পর্কে আপনি এক জায়গায় লিখেছেন তিনি একজন না ধর্মী রাজনীতিবিদ, এটা দিয়ে আপনি কি বুঝাচ্ছেন? না ধর্মী রাজনীতিবিদ, মাওলানা ভাসানী একজন না ধর্মী রাজনীতিবিদ। যেমন জিয়া ছিলেন পজিটিভ রাজনীতিবিদ, তার একটা পলিটিক্যাল প্রোগ্রাম ছিল দেশের লোকের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, কিন্তু ভাসানী তো তার ছিল না। ভাসানী খালি ধনী গরিব কথা বলে গেছেন, কিন্তু তিনি
এমন কিছু কোনো প্রোগ্রাম দেননি যাতে করে দারিদ্র্য কমে। তিনি কেবল ধনী গরিব বলে রাজনীতি করেছেন। দারিদ্র বিমোচনের জন্য তার কোনো প্রোগ্রাম ছিল বলে তো জানি না। কি বলেছেন উনি? স্যার আপনি লিখেছেন 1970 সালে মাওলানা ভাসানী ভোটের বিরোধিতা করে বলেছেন ভোটের আগে ভাত চাই। স্বাধীনতা যুদ্ধের আগে বলেছেন শেখ মুজিব তুমি যদি বাংলাদেশের স্বাধীনতার দাবি পরিত্যাগ করো তবে বাংলাদেশের মানুষ পিটিয়ে তোমার পিঠের চামড়া তুলে নিতে চাইবে। 76 সালে বলেছেন তড়িঘড়ি করে পাকিস্তান ভেঙে দেওয়া ঠিক হয়নি। ভাসানীর এমন অবস্থানকে আপনি কিভাবে তাকে ফলো করতে পেরেছেন? পাকিস্তান ভেঙে দেওয়া ঠিক হয়নি, হ্যাঁ সেটা তো রাজশাহীতে এসে বলেছিলেন ফারাক্কা মিছিলের আগে। ভাসানীকে আমি বুঝতে পারিনি, ভাসানীর রাজনীতি আমি কোনদিন বুঝতে পারিনি এবং চেষ্টাও করিনি বোঝার। হ্যাঁ, এবং সেই জন্য কি আপনি বলেছেন যে একসময় ভাসানী বামপন্থী ছিলেন, আওয়ামী লীগ ছিলেন, শেষ জীবনে জিয়ার জাতীয়তাবাদী রাজনীতিতে যোগ দেন, আবার ইসলামী রাজনীতি করতে চেয়েছেন বলেও আপনি ধারণা দিয়েছেন। হুকুমতের রাব্বানি, হুকুমতের রাব্বানি, খেলাফতের রব্বানি স্যার, না হুকুমতের রাব্বানি, খেলাফতের রব্বানি, হুকুমতের রাব্বানি এবারে ব্যাপার হচ্ছে যে হুকুমতের রাব্বানি। এখন এই আইডিয়াটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আমি দেখেন এই লোক সম্পর্কে আমার খুব ধারণা পরিষ্কার নয়। উনি 3 বছর পড়েছিলেন দেওবন্দে। এখন দেওবন্দে পড়া একজন লোক হঠাৎ করে বামপন্থী হয়ে যাওয়া, এটাও আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। কারণ দেওবন্দি কোনো লোক এসবও অনেক কিছু হতে পারে, কিন্তু বামপন্থী হয়েছেন এরকম আমার জানা নাই। কিন্তু ভাসানী একমাত্র দেওবন্দের ছাত্র যে নাকি হ্যাঁ বাম বাম কথাবার্তা বলেছেন। আমার কাছে এটা খুব আশ্চর্য লেগেছে। স্যার যেসব বামপন্থী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তাদের এখন শাস্তি না হয়ে কেবল ইসলামপন্থীদের শাস্তি হচ্ছে, এরকম একটি ধারণার কথা বলা হচ্ছে। আপনি এই বিষয়টাকে কিভাবে মূল্যায়ন? হ্যাঁ, তোহাকে নিয়ে তো কোনো বিচার হয়নি। তোহা তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না আমি যতদূর জানি। তোহাকে নিয়ে বিচারের কোনো প্রশ্নই ওঠেনি। হক সাহেবকে নিয়ে বিচারের কোনো প্রশ্নই ওঠেনি। যদিও হক সাহেব শেষ পর্যন্ত বাংলাদেশ কথাটা বলতে চাননি, তিনি পূর্ব পাকিস্তান কথাটাই ব্যবহার করছেন। কিন্তু হক সাহেবের তো কোনো বিচার হয়েছে বলে আমি জানি না, বা তোহার কোনো বিচার হয়েছে এরকম তো জানি না। স্যার আপনি যদি আরো কয়েক মিনিট কথা বলার অনুমতি দেন তাহলে আরো একটা দুটো প্রশ্ন যুক্ত করি। হ্যাঁ করেন। জি স্যার, ইন্দিরা গান্ধী যেমনটি বঙ্গবন্ধু শেখ মুজিব বিষয়ে বলেছিলেন, তিনি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে সম্ভবত বলছিলেন, the cry for independence arose after Sheikh Mujib was arrested and not before. He himself, so far as know, has not asked for independence even now, but after he was arrested, after there was this tremendous massacre, it people should say after this how can we live together, we have to be separate. এই বক্তব্য, এই সূত্রটা কি আমাদের কাছে আছে স্যার? উনি কোথায় বলেছিলেন? ওটা বলছে ইন্ডিয়া স্পিক্স বলে একটা উনার বক্তৃতা সংকলন আছে। হ্যাঁ, এটা ভারতীয় সরকারের পক্ষ থেকেই ছাপা হয়েছে। এটা ইন্ডিয়া স্পিক্স বলে একটা উনার বক্তৃতার সংকলন আছে, ওখানে পাওয়া যাবে। তাহলে এটা মানে সূত্র হিসেবে মোটেই দুর্বল সূত্র নয়। না, এটা তো দুর্বল সূত্র মোটেই নয়, মোটেই নয়। কারণ এরপরে শর্মিলা বই লিখেছেন তার পিতার মানে
জীবনী যে লিখেছেন তাতে লিখেছেন যে যে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করতে চাননি, বলেছেন যে না আমি করবো না স্বাধীনতা ঘোষণা। তো সেই বই তো ব্যান করা হয়নি। হ্যাঁ, নেতা ও পিতা বলে যে বই লিখেছেন শর্মিলা, শারমিন আক্তার, শারমিন যে বই লিখেছেন সেটা তো ব্যান করা হয়নি। হ্যাঁ, ব্যান করা হয়নি। 60 পৃষ্ঠায় দেখবেন আপনি কথাগুলো ভালোভাবে লেখা। শেখ মুজিব বলেছেন যে আমি স্বাধীনতা ঘোষণা করবো না। স্যার আপনি লিখেছেন বাংলাদেশের বাম রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে হিন্দুত্ব বোধ, এটাকে কি একটু ব্যাখ্যা করবেন? বাম রাজনীতির সাথে হিন্দুত্ব বোধের জড়িয়ে পড়া, এইটা বাম রাজনীতির একটা অংশের সাথে হিন্দুত্ব বোধ জড়িয়ে পড়েছে, কিন্তু যারা নিজেদের চীনপন্থী বলতো তাদের সাথে ঠিক জড়িয়ে পড়েছে এটা বলা যাবে না। তবে যারা মস্কোপন্থী ছিল বলতো তাদের সাথে কিছুটা জড়িয়ে পড়েছিল বলেই তো আমার মনে হয়। তো এখন আপনার ব্যক্তিগত পরিশ্রম বিষয়ে একটু তথ্য জানতে চাই। সেটা হলো এই কম্পিউটারের সুবিধা ছাড়াই আপনি কিভাবে এত সব তথ্যপত্র সংগ্রহ করেছেন এবং করে থাকেন? ব্যাপার হচ্ছে এগুলো তো আমার জীবনে ঘটেছে, আমার চোখের সামনে ঘটেছে। পাকিস্তান যখন হয় তখন আমার বয়স 17 বছর। একটা 17 বছরের ছেলে তো অনেক কিছু জানে। আমি স্মৃতিটাই কিছুটা কম্পিউটার বলতে পারেন, তবে ঠিক কম্পিউটার তো বলা যাবে না, স্মৃতিতেও ভুল হয়। হ্যাঁ হ্যাঁ, আমেরিকায় আর হ্যাঁ সুপ্রিম কোর্টে বলে যে চোখে দেখেও মানুষ শতকরা 30 ভাগ ভুল বলতে পারে সাক্ষীর মধ্যে। তো চোখের দেখাতেও মানুষের ভুল থাকতে পারে। এগুলো তো আমার জীবনে ঘটেছে। যখন ইংরেজিতে ছেড়ে যায় তখন আমার বয়স 17 বছর। তখন থেকে আমি এগুলো দেখছি, খবরের কাগজ পড়তাম, কারণ বাড়িতে আমাদের খবরের কাগজ রাখা হতো, খবরের কাগজ পড়তাম। তবে রাজনীতি আমি করিনি, আমি কোনদিন জেল খাটিনি। আমি আমার সময় অনেক ছেলে জেল কেটেছে, আমি কোনোদিন জেল খাটিনি। কিন্তু স্যার লেখালেখি করতে গিয়ে আপনি কি কি ক্ষতির সম্মুখীন হয়েছেন? না, আমি কোনো ক্ষতির সম্মুখীন হইনি। আওয়ামী লীগ আমাকে কোনো উদ্ব্যস্ত করেনি এ পর্যন্ত। কোন দল আমাকে কোনো গুরুত্ব তো দেয়নি কোনো দল। আমি বলেছি কথা, লোকে আমার কথার কোনো গুরুত্ব দেয়নি, সুতরাং আমি কোনো ফ্যাসাদেও পড়িনি। তাহলে লোকদের গুরুত্ব না দেওয়া একটা ভালো বিষয় লেখকের জন্য। লোকেরা যদি লেখককে কম গুরুত্ব দেয় তাহলে সুবিধা। তা আমি বলতে পারি না গুরুত্ব দেবে কি না। কথা হচ্ছে যে আমি চেয়েছি কিছু তথ্য লোকের সামনে তুলে ধরতে, বানোয়াট কিছু আমি লিখিনি। স্যার শেষ পর্যায়ে স্যার যদি একটু আপনার একেবারেই নিজের ভেতরের কথা যদি শুনি, সেটা হলো যে আসলে এই 93 বছর এই দুনিয়ায় থেকে আজকে আমাদের সাথে কথা বলছেন, আপনি কতটা তৃপ্ত, কতটা তুষ্ট তৃপ্ত? দেখেন, আমার কাছে মানুষ বৃদ্ধ হয়ে গেলে জীবনটা তার কাছে একটা, ওই যে শেক্সপিয়ার বলেছেন না, লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, তাই মনে হতে থাকে যে লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, পুয়ার প্লেয়ার। তো আমার কাছেও কিছুটা মনে হয় লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, এ পুয়ার প্লেয়ার that starts and starts signifying nothing. কিছুটা বোধহয় শেক্সপিয়ারের ধারণা আমার মধ্যে কাজ করে। স্যার আপনি কি সক্রেটিসকে পড়াশোনা করেছেন?
হ্যাঁ কি বলছে? সক্রেটিস। আহ, সক্রেটিস সক্রেটিস। গ্রিক গ্রিক দার্শনিক সক্রেটিসকে পড়াশোনা করেছে। জি। দেখেন এই গ্রিক দর্শন নিয়ে আমি খুব একটা, অবশ্য দর্শন ফালসাফা, আরবিতে ফালসাফা বলে। ফালসাফা শব্দটা কিন্তু গ্রিক শব্দ, আরবিতে এর কোনো নিজস্ব শব্দ, ফালসাফার কোনো নিজস্ব শব্দ নাই। হ্যাঁ, এটা এসেছে গ্রিকদের থেকেই। এখন এই গ্রিকদের সম্পর্কে আমি খুব একটা আহ, আমি পড়াশোনা জানাশোনা এই দর্শন নিয়ে আমি এই করিনি। মানুষ বেঁচে আছে, মানুষের থাকাটাই একটা আমার কাছে আশ্চর্য মনে হয়েছে। আমি অত ফালসাফার মধ্যে যাইনি। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আগে বেঁচে থাকা, পরে দার্শনিকতা। স্যার অনেক ধন্যবাদ। আমরা আজকে শেষ পর্যায়ে আছি। এখন প্রফেসর ফরিদ আহমদ রেজা যদি অংশ নিতে চান কিছু। আমি কি ব্যক্তিগত অংশ নিব না জাতিগত ভাবে কথা বলবো? আসলে আপনি কথা বলছেন যখন, আমি ভাবছি মনে মনে আমার আম্মার কথা। আম্মার বয়স হচ্ছে 92। এখন তিনি লন্ডনে আছেন। যখন বাংলাদেশে আমার বোনরা ফোন করে কিছুক্ষণ কথা বলার পরে বলেন, না আমার মাথা কি করছে, আর লম্বা কথা বলতে পারবো না। কিন্তু আপনি 1 ঘন্টা আমাদের সাথে কথা বলেছেন ডেইলি, প্রত্যেক দিন, ঘন্টার ঊর্ধ্বে। সুতরাং আপনার এই ধৈর্যকে মোবারকবাদ, স্যালুট জানাতে হয়। আপনি পারছেন। ব্যাপার হচ্ছে যে আমি যে 1 ঘন্টা কথা বলেছি এটা তো আমি বুঝতে পারিনি। আমি বলে গেছি লোকের সঙ্গে একটু কথা বলতে পারলে বৃদ্ধ বয়সেও বোধহয় ভালো লাগে। আলাপ আলোচনার মধ্যে একটা আনন্দ আছে, মানুষের সাথে মেশার একটা মানুষ মানুষের সঙ্গত কামনা করে। মানুষ তো একা বাস করতে পারে না কখনো। ওকে, তো অনেক কথা, যদি আমাদের সাথে কথা বলতে আপনার ভালো লাগে, এটা আমাদের খুব ভালো লাগলো শুনে। তবে বিশ্ব রাজনীতির ব্যাপারে আপনি চিন্তা করেন, আরাকান নিয়ে চিন্তা করেন, চেচনিয়া চিন্তা করেন, চায়নার সাথে এই ইন্ডিয়ার বিরোধ, পাকিস্তানের সমস্যা, সব নিয়ে আপনি চিন্তা করেন এবং আপনার কোনো বক্তব্য আছে। এটা আমাদের কাছে একটা সম্পদ। এই জন্য সব ব্যাপারে আপনি কথা বলতে পারেন ফ্রিলি। যা ব্যাপারে কথা বলতে চান বলুন, শেষ কথা বলে দিন, আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আপনাকে কষ্ট দিব না। ধন্যবাদ। ধন্যবাদ। না স্যার, প্রফেসর ফরিদ আহমদ রেজা আপনার কাছ থেকে এই অনেকগুলো বিষয় উচ্চারণ করলেন, এগুলো নিয়ে যদি 1-2 লাইন কথা বলতে চান আমরা শুনতে চাই। চেচনিয়া বলেন, উইগুর মুসলিম, এই রোহিঙ্গা পিপল, এই সবগুলো বিষয়ে 1-2 লাইন কিছু যদি বলেন। দেখেন, রাশিয়া চেচেনদের উপর যে করেছে সেটা জিনোসাইড। এ বিষয়ে মুসলমানদের কিছু বলা উচিত ছিল। সাবেক যুগোস্লাভিয়াতে বগোমিলদের উপর যে অত্যাচার হয়েছে, বগোমিল মুসলমানদের উপর, সেটা সাংঘাতিক অত্যাচার। তাদেরকে দিয়ে কবর খুঁড়িয়ে নিয়ে সেই জীবন্ত তাদের কবর দেওয়া হয়েছে। এগুলো তো ভয়ঙ্কর ব্যাপার। এগুলো এই উপমহাদেশে ঠিক এই এরকম কাণ্ড হয়নি। অবশ্য জয়রাম না বলার জন্য নাকি 10 জনকে মেরে ফেলা হয়েছে দিল্লিতে, আমি জানি না সম্প্রতি। কিন্তু এগুলো আরো অমানসিক ব্যাপার, এগুলো তো ভাবাই যায় না এগুলোর কথা। উইঘুর মুসলিমদের কষ্ট আছে, উইঘুর তো আছেই, তাছাড়া বগোমিলদের যে মানে সাবেক যুগোস্লাভিয়া, এখন কি বলা হচ্ছে এই নাম, এখন নামটা আমি এত বুঝতে গেছে যে আমি আর মনেও রাখতে পারি না। স্লোভেনিয়া, স্লোভেনিয়ায় যা হয়েছে, এগুলো তো ভয়ঙ্কর ব্যাপার। একজন লোককে দিয়ে তার নিজের কবর খুঁড়িয়ে নেওয়া হচ্ছে এবং তারপরে তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। এ তো সাংঘাতিক ব্যাপার। তো স্যার আমার মনে হয় যে আমরা আপনার বেশ খানিকটা সময় শোনার সুযোগ নিলাম, আমরা খুশি হলাম। এবং ইতিমধ্যে আমি খেয়াল করেছি যে আমাদের টিম
আপনার এই বক্তব্যকে আরো সুন্দরভাবে পাঠকদের জন্য উপস্থাপন করেছে অনলাইনে, সম্ভবত প্রিন্ট মিডিয়াতেও আসবে। আমরা আশা করি আমরা অন্য পাঠকদের পক্ষ থেকে যে পরিশ্রমটা করেছি সেটা পাঠকরা আনন্দের সাথে গ্রহণ করবে, তৃপ্তির সাথে গ্রহণ করবে। আমরা সব পাঠকদের পক্ষ থেকে আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকুন এবং আপনাকে আমরা শতবর্ষী হিসেবে দেখতে চাই, পেতে চাই এবং আপনাকে আরো শুনতে চাই। তা আপনি ভালো থাকুন। এছাড়া কিছু বলতেছিল আপনি ভালো বলতে পারেন। হবো না, মানে দম নিতে আমার খুব কষ্ট হয়, খুব দম নিতে আবার কিছু খুব কষ্ট হয়, আমি নিঃশ্বাস নিতে পারি না। আমার মেরুদণ্ডের একটা হাড় ভেঙে গেছে, সেই হাড়টা ফুসফুসের উপর চাপ দিচ্ছে এবং আমি খুব কষ্টে আছি। যত তাড়াতাড়ি চলে যেতে পারি সেটাই আমার জন্য ভালো। যাই হোক, সেটা তো অন্য ব্যাপার। সে এসব তো মারফুসি কথা, তো সেটা তো অন্য ব্যাপার। তো দেখা যাবে, আপনারা আপনাদের কর্তব্য করে চলেন, কিন্তু সামনে হয়তো ভয়ঙ্কর দিন আসছে। এমন কিছু সংগঠন করেন যারা লোককে বাঁচাতে পারবে। কমিটি অফ পাবলিক সেফটির মতো কিছু করার দরকার, যারা বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে পারবে। শুধু আলোচনার মাধ্যমে কিছু হবে না। তো বাংলাদেশে বোধহয় খুব খারাপ সময় আসছে আমার ধারণা। আচ্ছা স্যার, আমি কি মাঝখানে একটু যদি ঢোকার অনুমতি দেন, আমি একটু জিজ্ঞেস করি যে আমাদের সমাজে শিক্ষিত ডিগ্রিধারী মানুষদের মধ্যে অনেকের মধ্যে আমরা দেখি যে তারা তাদের নিজেদের একেবারেই নিজের যে পরিবার, তিনি, তার স্ত্রী, তার সন্তান, শুধুমাত্র তাদের জন্যই তার জীবনের যা কিছু শিক্ষা, বিদ্যা অর্জন, যোগ্যতা, সময় সবটা তারা ব্যয় করেন। কিন্তু এর বাইরে আবার কিছু আমরা অ্যাপারেন্টলি যাদেরকে বোকা মানুষ বলি, এরকম কিছু বোকা মানুষ আছে যারা তাদের জীবনের সময়, সম্পদ, অর্জন, বুদ্ধি অন্য মানুষদেরকে নিয়ে বিবেচনা করে। তো আপনি এই দুই ধরনের মানুষদেরকে কিভাবে দেখেন, যারা শুধুই নিজেদের জন্য, নিজের এই ক্ষুদ্র পরিবারের জন্য জীবনটা ব্যয় করেন, আর যারা অন্যদের কথা ভাবেন? অন্যদের কথা ভাবা মানেই হলো নিজের পরিবারের জন্য কিছুটা কম ভাবা, কারণ সেই সময়টা তিনি তার নিজের পরিবারের জন্য দেন না। এই দুই ধরনের শিক্ষিত ডিগ্রিধারী মানুষদেরকে আপনি কিভাবে বলবেন? ব্যাপার হচ্ছে যে নিজের পরিবারের লোকদের বাঁচিয়ে রাখাও তো একটা দেশকে বাঁচিয়ে রাখা। তো সুতরাং তারা যদি নিজের পরিবারের ভালো দেখেন, হ্যাঁ, অন্যের পরিবারকে লুটপাট করার কথা না ভাবেন, তাহলে তারাও ভালো লোক। কিন্তু অনেকে তো অন্যদের লুটপাট করার কথা ভাবছে, ওটা আমি ঠিক মেনে নিতে পারি না। কারণ বহু লোককেই দেখলাম যে মুক্তিযুদ্ধের নামে যথেষ্ট কিছু করলো। তো ব্যাপার হচ্ছে ওইটাতে যারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকে তারা বরঞ্চ ভালো। তারা হাতে পাতের মধ্যে থাকে না, তারা জাতিকে বাঁচিয়ে রাখছে। তাহলে আমার মনে হয় আমার দিক থেকে আলোচনা শেষ হতে পারে। আমার মনে হচ্ছে রেজা ভাই কি শেষ কথা বলবেন? জুবাইর অংশ নেবে কিনা? জুবাইরের মাইক অফ করা আছে। না, আলহামদুলিল্লাহ, স্যারকে অনেক ধন্যবাদ। আমরা করতেছি, স্যারের বক্তব্যগুলো আমরা ট্রান্সক্রিপ্ট করতেছি এবং সেটা আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ আমাদের পুনর্পাঠ থেকে। স্যার থেকে মূলত আমরা চাচ্ছি স্যারের কিছু উপদেশ, এগুলো আর আমরা কি করণীয়, আমাদের কি করতে হবে, সেগুলোই মূলত আসলে স্যারের অভিজ্ঞতা থেকে আমরা জানতে চেয়েছি, এটাই। আর হচ্ছে আরাকান, উইঘুর এগুলো নিয়ে যদি স্যার সময় দিতে পারে পরে ইনশাআল্লাহ আমরা একদিন একটা সেশন করব। ঠিক আছে, দেখা যাবে। আমি আর কতদিন আছি তা তো বলতে পারি। রেজা ভাই শেষ কথা বলে শেষ করে দিতে পারি। না, আমি তো শেষ কথা বলবো কেমনে? শেষ কথা, আমি তো নসিহত চাচ্ছিলাম, উপদেশ চাচ্ছিলাম, অ্যাডভাইস চাচ্ছিলাম জাতির জন্য, আমাদের জন্য, সবার জন্য।
হ্যাঁ, এবং তার মাধ্যমে শেষ করা দরকার। আর উনি যদি সম্মত থাকেন তাইলে আরেকদিন আমরা বসতে পারি, নতুবা তো আমরা আজকের বইটিকে শেষ করে ফেলতে পারি। তো আরেকদিন যদি বসতে সম্মত হন তাহলে ইনশাআল্লাহ আমরা আরেকদিন বলবো, কোনো অসুবিধা নেই। কি করবো? ঠিক আছে, দেখা যাবে, সেটা সেটা দেখবো। আমার শরীর তো এমনিতে ভালো না। আমার ওই যদি মেরুদণ্ডের হাড়টা না ভাঙতো তাহলে আলাদা ব্যাপার ছিল। হঠাৎ করে মেরুদণ্ডের হাড় ভাঙবে। এর আগে ফ্রান্সে আমি গাড়ি চাপা পড়ে আমার ডান হাত ভেঙেছিল, 9 মাস হাসপাতালে ছিলাম। আমি শারীরিকভাবে অনেক কষ্ট পেয়েছি। তার মধ্যেই কোনোভাবে লেখাপড়া করলাম, ইউনিভার্সিটি শিক্ষক করলাম, চাকরি করলাম। এই তো আমার জীবন। আমার জীবন আমি অনেক শারীরিক কষ্ট অনেক পেয়েছি, অনেক। কারণ আমি গাড়ি চাপা পড়েছিলাম তো জেব্রা ক্রসিং এর উপর। অনেক কষ্ট পেয়েছি। আমার জীবনটা এমনি শারীরিক ভাবেও খুব কষ্টের। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকুন। আমরা আজকে ওকে, আসসালামু আলাইকুম।